জন্য এত স্বার্থপর যে নিজে আমি জিতবো, আমার দল জিতবে, কিন্তু পশ্চিমবাংলা যদি তাতে জাহান্নামে যায় জাহান্নামে যাবে। ক্লাবের টাকা পরে হবে, মিড ডে মিলের টাকা বাড়াতে হবে। ক্লাবগুলোর আত্মনির্ভরতার উপর ভিত্তি করে স্বাধীনতার আগে পরে ক্লাবগুলো নিজেরাই পুজো পরিচালনা করত, আত্মশক্তিতে বলীয়ান হয়ে নিজেরাই চাঁদা তুলে নিজেদের উদ্যোগেই তারা দিনের পর দিন পুজো করেছে। আর আপনি ক্ষমতায় এসে কেবল ক্লাবগুলোকে নির্বাচনে ব্যবহার করবেন জন্য তাদের নির্ভরশীলতাটাকে পরনির্ভরশীলতায় পরিণত করেছেন, আপনার উপর নির্ভরশীল করে তুলেছেন, তৃণমূলের উপর নির্ভরশীল করে তুলেছেন, অধিকাংশ ক্লাবগুলোকেই দলীয় আখড়ায় পরিণত করেছেন। দেখো, আজকে বলা হচ্ছে যে ক্লাবগুলো 70% বিদ্যুতের বিল দিতে হবে না। অর্থাৎ মানে এই বিদ্যুতের বিল কোথা থেকে, মানে বিদ্যুৎ কোম্পানিগুলো সিএসসি মানে কলকাতা মানে যে বিদ্যুৎ সরবরাহ সংস্থা সঞ্জীব গোয়েঙ্কার, তারা কি মনে করো যে দান খয়রাতি করবে? সিএসসির এই বিল কে মেটাবে? মানে কেন এই অভিযোগটা আসে যে পুজোর পরে মাসে প্রত্যেক মানুষের বাড়িতে মানে বিপুল পরিমাণে বিল আসে? কেন ওয়েস্ট বেঙ্গল ইলেকট্রিক বোর্ডের গ্রাহকরা বলেন যে মানে পুজো মিটে গেলে পুজোর পরবর্তী যে মাসগুলো আসে সেগুলো ইলেকট্রিকের বিল কেন আসে? তাহলে এই আশঙ্কাটা মানুষের মধ্যে তৈরি হয় যে তাহলে এই যে দান খয়রাতির নাম করে যে ক্লাবগুলোকে 70% বিল মেটাতে হবে না, ভর্তুকি দিচ্ছি বিলের, অর্থাৎ বিদ্যুতের বিলে ভর্তুকি, এই বিদ্যুতের বিলের ভর্তুকি আমাদের মতন সাধারণ মানুষের থেকে তোলা হয় না তো, নাহলে আমাদের বিলগুলো বেশি আসে কেন? এই প্রশ্নগুলো বছরকে বছর বিরোধী শিবির থেকে আসছে, সমাজের নানা স্তর থেকে আসছে। এটা শুধু আমার প্রশ্ন নয়, এটা সর্বস্তরের প্রশ্ন। তাহলে ভর্তুকি মেটায় কে? এই সাধারণ মানুষ নাকি সরকার? কোথার থেকে সেই টাকা আসে? কোটি কোটি টাকার যে বিল, সেগুলো কোথার থেকে আসে? যে সংবিধানের কাঠামোর মধ্যে থেকে একটা সরকার মানে ধর্মীয় কোনো প্রতিষ্ঠানকে বা ধর্মে কোনো একটা নির্দিষ্ট ধর্মের উৎসবে টাকা ঢালতে পারেন? উত্তর না। সংবিধান পরিষ্কার করে বলছেন যে কোনো মানে সরকার সরাসরি ট্যাক্স পেয়ারের টাকা কোনো সে ইমামকেও দিতে পারে না, সে মন্দিরকেও দিতে পারে না, মসজিদকেও দিতে পারে না। কিন্তু সরকারকে যখন এইগুলো চ্যালেঞ্জের সম্মুখীন হয়, অর্থাৎ এগুলো নিয়ে এই দান খয়রাতি, ক্লাবকে দান খয়রাতি করার পরে যখন কোর্টে যাওয়া হয়, বারবার আমরা দেখেছি যে কোর্টে গিয়ে তখন সরকার কিন্তু ডিগবাজি খায়। কোর্টে গিয়ে আইন বাঁচানোর জন্য তখন কি বলে যে এটা সেভ ড্রাইভ সেভ লাইফ, এই কর্মসূচির অন্তর্গত জনসচেতনতা তৈরি করবার জন্য ক্লাবগুলোকে টাকা দেওয়া হয়েছে, ক্লাবগুলোকে টাকা দেওয়া হয়েছে খেলাধুলা ইত্যাদি কাজের জন্য। ফলে তখন কিন্তু আর বলতে পারে না যে পুজোর সরাসরি ব্যয় করবেন। আজকে যেমন বলছিলেন যে মানে পুজোতে আপনারা এ দিয়ে ব্যয় করবেন, অন্য জায়গা থেকেও টাকা আনবেন, ইত্যাদি ইত্যাদি গল্প। যে প্রশ্নটা ইম্পর্টেন্ট প্রশ্ন, সেটা হলো যে সংবিধানের শপথ নেওয়া একটি সরকার, তারা এইভাবে একটা নির্দিষ্ট ধর্ম হোক বা অন্য কোনো ধর্মের হোক সরাসরি ট্যাক্স পেয়ারের বা করদাতাদের টাকা ঢালতে পারেন কিনা, তার রাজনৈতিক বা নির্বাচনী রাজনীতি। সরকার যারা বলছে যে আমাদের কোষাগারে টাকা নেই, যারা বলছে যে মানে আমাদের টাকার অভাবে এই করতে পারছি না, ওই করতে পারছি না, এবং যারা ডিএ দিতে পারছে না, যারা হাসপাতালগুলো মানে বেহাল অবস্থা, হাসপাতালে ওষুধ ঠিক মতন নেই, হাসপাতালে পরিকাঠামো ঠিক মতন নেই, আপনারা হাসপাতালের উপর গুরুত্ব দিচ্ছেন না, আপনার পুজো কমিটিকে টাকা বাড়িয়ে যাচ্ছেন, অথচ মিড ডে মিলের গরিব মানুষের ছেলে মেয়েদেরকে পুষ্টিকর খাবার জোগাতে পারছেন না, আপনারা চাকরি দিচ্ছেন না। এবং একই সাথে যে অভিযোগটা বারবার উঠছে যে মানে মানে টাকাটাকে কার্যত দান খয়রাতিতে পরিণত করেছেন, অর্থাৎ আপনাকে ভোটে জেতায়, ফলে আপনি ক্লাবের টাকা বাড়ানোর ব্যাপারে নিজেই মানে স্বঘোষণা করে দিচ্ছেন, আগ বাড়িয়ে বলেছেন আগামী বছর 1 লাখ টাকা করে দেব। অন্যরা যখন আপনার কাছে হাতে পায়ে ধরছে টাকা দাও টাকা দাও, ডিএর জন্য যখন দিনের পর লাগাতার আন্দোলন করছে, যখন মানে আশা কর্মী থেকে শুরু করে বিভিন্ন স্তরের যারা কন্ট্রাকচুয়াল, যারা মানে চুক্তির ভিত্তিতে কাজ করছেন, তারা যখন বেতন বৃদ্ধির জন্য লড়াই করছে, অনশন করছে, ধর্ম মানে মিটিং মিছিল করছে, আপনাকে হাতে পায়ে ধরছে, তখন এই চুক্তির ভিত্তিতে তাদের জন্য কিন্তু মুখ ফেরাচ্ছেন না, তাদেরকে টাকা বাড়াচ্ছেন না। আর এখানে কিন্তু ক্লাবের জন্য আপনি আগ বাড়িয়ে বলে দিলেন এর পরের বছর 1 লাখ টাকা তোমাদেরকে দেওয়া হবে।
মানে পাড়ায় পাড়ায় ক্লাবের নাম করে যে অত্যাচার, সেই অত্যাচারী ক্লাবগুলোকে আপনি টাকা দিয়ে ভরিয়ে দিচ্ছেন, আর এইদিকে মিড ডে মিলের টাকা আপনি দিতে পারছেন না। মিড ডে মিলের 5.5 টাকার খরচ মানে আজও চলছে। ছেলে মেয়েদের একটা বড় অংশের মানে নিউট্রিশন নেই, অর্থাৎ তাদের পুষ্টিকর খাদ্য পাচ্ছে না। অর্থাৎ মানে দিনের পর দিন আমরা দেখতে পাচ্ছি মানে গরিব ঘরের ছেলে মেয়েরা, যাদেরকে মানে মিড ডে মিলে খরচ যদি আপনি একটু বেশি দেন, তাহলে তাদের একটু পুষ্টিকর খাবার পেতে পারে, তারা সুনাগরিক হতে পারে, আগামী দিনে স্বাস্থ্যবান হতে পারে পুষ্টিকর খাদ্য পেলে। আপনি তাদের অপুষ্টিতে রেখে দিয়ে ক্লাবগুলোকে ভরিয়ে দিচ্ছেন, কারণ ক্লাবগুলো নির্বাচনের সময় আপনার মানে কে ব্যাপকভাবে সাহায্য করে মানে ভোট লুটে সাহায্য করে। নির্বাচনে জেতার জন্য যা করার দরকার মমতা বন্দ্যোপাধ্যায় তাই করছে। মানে এটা তোমরা মানে তৃণমূল কংগ্রেস এটা বছরকে বছর বলছে যে আমরা যারা পুজো উদ্যোক্তা তাদেরকে উৎসাহিত করছি, বাংলা সংস্কৃতিকে উৎসাহিত করছি। আবার তৃণমূলের কেউ কেউ আবার বলছেন যে আমরা তো অর্থনৈতিকভাবে অর্থনীতি চাঙ্গা করবার জন্য পুজো কমিটিগুলোকে সাহায্য করছি। এইভাবে তারা নানা রকম জাস্টিফিকেশন করছেন। এবং বাস্তবটা হলো এই যে ভোটের সময় একটা বড় সংখ্যক ক্লাব, নিশ্চয়ই সবাই নয়, যারা তৃণমূলের হয়ে প্রচার করে, যারা তৃণমূলের কংগ্রেসের হয়ে ভোট করায়, ফলে তৃণমূল কংগ্রেস বুঝতে পেরেছে ভাই ভোটে জিততে গেলে আমার কি করতে হবে, ক্লাবগুলোকে হাতে রাখতে হবে। আর একই সাথে হলো এখানে ক্লাবের একটা বড় অংশ তৃণমূলের নেতাদের দ্বারা পরিচালিত, এবং এই ক্লাবগুলোর একটা বড় অংশ লেটেল বাহিনী আছে। ফলে এই লেটেল বাহিনী দিয়ে ভোটটাকে যে এই 1.5 লাখ 2 লাখ 7 লাখে জিতে যাচ্ছে, মানে এতে মানে বহু ক্লাবের বড় অবদান আছে। আমি বলছি না যে কিছু ক্লাব নিশ্চয়ই ব্যতিক্রমী আছেন, কিন্তু বেশিরভাগ ক্লাবের ক্ষেত্রেই দেখা যাচ্ছে শাসক দলের নেতা কর্মীরা ক্লাবগুলোকে পরিচালনা করেন তাদের মতন করে। 8,000 প্রাইমারি স্কুল বন্ধ হয়ে গেছে। বেশিরভাগ প্রাইমারি সেকেন্ডারি স্কুলে শিক্ষক নিয়োগ আপনি করেন না। বাম আমলে প্রতি বছর নিয়োগ হতো, এখন সেই নিয়োগ বন্ধ করে দিয়েছেন। নানা অজুহাত দেখাচ্ছেন, কখনো আইন আদালতের কে সামনে রেখে দেখাচ্ছেন যুক্তি, কখনো আপনি বিরোধীদের দোষারোপ করে শুধুমাত্র মানে 10 লাখ চাকরির কথা গল্প করছেন, কিন্তু স্থায়ী চাকরির কোনো ব্যবস্থা নিচ্ছেন না। এই ক্লাবগুলোতে টাকা দিলে, টাকা না দিলে আবারও তোমায় বলছি, বছরকে বছর এই ক্লাবগুলো পুজো হতো। বাম আমলে বা কংগ্রেস আমলে বা স্বাধীনতার আগে এই পুজো কমিটিগুলো মানে পুজো করতো না। মানে আমার প্রশ্ন হচ্ছে, এই পুজো কমিটির বহু পুজো কমিটি আছে, যেমন ধরো চেতলা অগ্রণী অথবা সুরুচি সংঘ, এদের মতন মানে প্রতিষ্ঠানগুলো, এদের সত্যি সরকারের টাকা লাগে, এদের কোটি কোটি টাকা স্পন্সর আসে, এবং এই টাকা তারা অনেক ক্লাব আবার নিতে বাধ্য হন। যদি না নেয় সেই টাকা মানে জোর করে দেওয়া হয়, এবং যদি না নাও তাহলে তুমি অ্যান্টি তৃণমূল হয়ে গেলে, অ্যান্টি শাসক দল হয়ে গেলে। আবার টাকা যখন যারা ডিস্ট্রিবিউট করে তাদের ভূমিকা নিয়েও প্রশ্ন আছে, যে সব মানে যে 85,000 টাকা বললো সব ক্লাব পাবে তো, নাকি ক্লাবগুলো মানে কাউকে মানে 50% দেওয়া হবে, কাউকে 70% দেওয়া হবে, কাউকে 80% দেওয়া হবে। মানে এই প্রশ্নটা আসছে বহু ক্ষেত্রে, কিন্তু অভিযোগটা আসছে যে ক্লাবের নামে যে টাকা বরাদ্দ হচ্ছে সেটা ক্লাব পাচ্ছে তো। এই প্রশ্নগুলো কিন্তু তুলছে বিরোধীরা, তুলছেন না, সমাজের মানে বিভিন্ন স্তর থেকে আসছে। ক্লাবের কর্মকর্তাদের মধ্যে কেউ কেউ অভিযোগ করছেন যে যার মানে বরাদ্দ থাকে সেটা তারা অনেকে পুরোটা পান না, কেউ 70%, কেউ 60%, কেউ 40%। এই অভিযোগটাও কিন্তু বারবার উঠছে। এবং ফায়ার লাইসেন্স থেকে শুরু করে দমকল লাইসেন্স থেকে শুরু করে নানা রকম যে লাইসেন্সিং ব্যবস্থা, সেগুলো ছাড়। তাহলে এই সংস্থাগুলো চলবে কি করে? মানে আমার প্রশ্নটা হচ্ছে যে দিনের পর দিন আপনি পুজোর প্রশ্নে, পুজো কমিটিগুলো যেহেতু নির্বাচনে তৃণমূলকে সাহায্য করে, সেই কারণে আপনি দিনের পর দিন তাদেরকে নানা রকম সুযোগ সুবিধে দেন, অথচ মিড ডে মিলের গরিব মানুষের জন্য খাবারের টাকা বাড়াতে পারেন না। আপনি চুক্তির ভিত্তিতে মানুষগুলো যারা মানে চাকরিতে মাত্র 10,000, 12,000, 15,000 টাকা পায়, তাদের টাকা আপনি বাড়াতে পারেন না। স্কুলগুলোতে শিক্ষক নেই, সেখানে শিক্ষক নিয়োগ করতে পারেন না। বিভিন্ন যে হাসপাতালগুলো সেগুলোতে ডাক্তার নেই,
নার্স নেই, চিকিৎসার সুব্যবস্থা নেই। এমনকি বহু হাসপাতালে, আমি দায়িত্ব নিয়ে বলছি, বহু হাসপাতালে এক্স-রে মেশিন পর্যন্ত ঠিক মতন কাজ করছে না। রক্তের যে পরীক্ষাগুলো, যেগুলো সাধারণ পরীক্ষা, বহু জায়গাতে হচ্ছে না। হেলথ সেন্টারগুলো দুরবস্থা, সেগুলোর প্রতি আপনার নজর নেই। সরকারি কর্মচারীদের তো কুকুর, ঘেউ ঘেউ ইত্যাদি শব্দ ব্যবহার করা হচ্ছে, ফলে তাদেরকে তো ডিএ আপনি দেবেন না। মানে আপনি সর্বক্ষেত্রেই আপনি সবাইকে বঞ্চনা করছেন। কেবলমাত্র ভোটের রাজনীতি যারা সাথে যুক্ত আছে, সে পুলিশ হতে পারে, তাদের প্রতি সহায়ক হচ্ছেন। বিডিও, এসডিও, ডিএম হতে পারে, তাদের প্রতি আপনি তাদের জন্য অতিরিক্ত সুযোগ সুবিধা দিচ্ছেন। আবার ক্লাবগুলো আপনার ভোটের রাজনীতির সাথে যুক্ত, তাদেরকে আপনি মানে টাকা ঢেলে দিচ্ছেন। ফলে আমার প্রশ্নটা হচ্ছে যে এতে আপনি বছরকে বছর জয়ী হচ্ছেন, হয়তো আরো 50 বছর 100 বছরও জয়ী হতে পারেন, বা তৃণমূল কংগ্রেস জয়ী হতে পারেন, কিন্তু শেষ পর্যন্ত যে মাইন্ডসেটটা আপনি তৈরি করেছেন, সেই মাইন্ডসেটটা কতটুকু গণতন্ত্রের পক্ষে সহায়ক? এই যে ডোল ভিত্তিক রাজনীতি হবে, তাতে বেকার হাজার হাজার তৈরি হোক, ভিন্ন রাজ্যে পারিদিক, আর বাড়িতে সব বৃদ্ধ বাবা মা থাকুক। আমি অর্থনৈতিক উন্নতি করব না, আমি রাস্তাঘাটের উন্নতি করব না, আমি পরিকাঠামোর উন্নতি করব না, আমি কেবলমাত্র যেভাবে ভোটটা আসে সেই অনুযায়ী টাকাটা খরচ করব। এইভাবে দিনের পর দিন যে রাজনীতি পশ্চিমবাংলায় চলছে, মানুষ সমালোচনা আলোচনা করছেন, কিন্তু কারা? উদারবাদী ভাবনার মানুষ, যারা যুক্তি দিয়ে বোঝার চেষ্টা করছেন, তারা মনে করছেন যে ক্লাবকে কেন টাকা দিবে। আমি বলছি এক একটা পুজো এক একটা মন্ত্রী এমএলএ এর নামে হয়ে গেছে। আপনি তো খুব ভালো করে জানেন, এই পুজোটা এই মন্ত্রীর, এই পুজোটা এই মন্ত্রীর, এই পুজোটা ববি হাকিমের, এই পুজোটা অরূপ বিশ্বাসের, এই পুজোটা সুজিত বোসের, এই পুজোটা চন্দ্রিমা ভট্টাচার্যের। মানে এরকম করে পরপর নাম হয়ে গেছে। না না, অধিকাংশ ক্লাবগুলো পরিচালিত হচ্ছে তৃণমূলের দ্বারা, তৃণমূলের নেতাদের দ্বারা। এটা শুধু কলকাতার বুকে না, জেলাতেও, একেবারে জেলা, এটা বহু বছর ধরেই চলছে। কিন্তু মানে কোনো নেতা থেকেও আমার কাছে ইম্পর্টেন্ট হলো সরকারি কোষাগারে ট্যাক্স পেয়ারের টাকা, যেভাবে ট্যাক্স পেয়ারের টাকায় মানে ক্লাবকে দেওয়ার ব্যাপারে মমতা বন্দ্যোপাধ্যায় স্বতঃস্ফূর্ত। আগামী বছরে কি কত টাকা দেবেন সেটাও আজকে ঘোষণা করে দিতে পারেন। আজকে ডিএর কথা তো সেই সময় বলেন না। গরিব মানুষের কল্যাণের মানে প্রশ্নে, বা চাকরির প্রশ্নে, রাস্তাঘাটের প্রশ্নে, মিড ডে মিলের বৃদ্ধির প্রশ্নে আপনি নীরব থাকেন। অথচ ক্লাবের ব্যাপারে আপনার এত মানে উৎসাহ কিসের? কেন আগ বাড়িয়ে আপনি বলে দিলেন আগামী বছর 1 লাখ টাকা দিব? তার মানে ক্লাবগুলো আপনার রাজনৈতিক ডিভিডেন্ড দেয়। বারবার মমতা বন্দ্যোপাধ্যায় শুনে অভ্যস্ত হয়ে গেছেন সংখ্যালঘু তোষণ। এই সুযোগে কি মমতা বন্দ্যোপাধ্যায় সংখ্যাগুরু তোষণও করলেন? কিভাবে আপনি বলবেন? এটা দেখো, এটা বছরকে বছর যেটা চলছে না, এইটা আমি তোমায় বলছি, এটা এই ক্লাবের সাথে কিন্তু মানে তৃণমূলের সংগঠনের সরাসরি সম্পর্ক আছে, আমি এইভাবে দেখতে চাই। অর্থাৎ এই যে তুমি বলছো আমি ধর্মের বার্তাটা আমি গুলি মারো, আমি ওইভাবে দেখতেই রাজি না, ওই বিজেপির চোখ দিয়ে আমি দেখতেই রাজি না। আমি পরিষ্কার করে আমি যেটা বছরকে বছর দেখতে পাচ্ছি, মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পরে ক্লাবগুলোকে টাকা দেন উনি তার দলের সংগঠনের কাজে ব্যবহার করার জন্য, নির্বাচনে ব্যবহার করার জন্য। ক্লাবগুলোকে তিনি হাতে রাখতে চান এবং তার জন্য ট্যাক্স পেয়ারের টাকা তিনি ক্লাবগুলোতে ঢালেন। এই ক্লাবগুলো আমি দেখেছি মানে তৃণমূল কংগ্রেসের সংগঠনের সাথে যুক্ত। এই ক্লাবগুলো তৃণমূল বকলমের অধিকাংশ ক্লাবই তৃণমূল কংগ্রেসের নেতাদের দ্বারা পরিচালিত, এবং ভোট হলে বিরোধীদেরকে মারধর করার থেকে শুরু করে, বিরোধীদের ভোটারদের আটকে দেওয়ার থেকে শুরু করে সমস্ত অপকর্মের সাথে একাধিক ক্লাব যুক্ত, মানে বেশিরভাগ ক্লাব যুক্ত। যেটা আমি এইমাত্র বলছিলাম, আরিয়াদহের যে ক্লাব, যেখানে জয়ন্ত সিং যে অত্যাচার মানুষ দেখেছে, ক্লাবের মধ্যে অত্যাচার, এই অত্যাচার গ্রামগঞ্জে বহু ক্লাবকে কেন্দ্র করে হয়। আমি এইভাবে দেখতে রাজি, মানে বিজেপির চোখ দিয়ে আমি পরিষ্কার দেখতে রাজি না। বিজেপি যেভাবে এটাকে ধর্মীয় জায়গা থেকে দেখে, আমি সেটা সংগঠনের জায়গা থেকে দেখি, পরিষ্কার আমি সংগঠনের জায়গা থেকে দেখি। দ্বিতীয় যে বিষয়টা, সেটা হলো যে অগ্রাধিকারের প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট। কেন মানে সাধারণ মানুষের চাকরির প্রশ্নটা আগে আসবে না তুমি বলতে পারো? কেন মানে শিক্ষার প্রশ্নটা আগে আসবে না বলতে পারো? মানে কেন মানে মানুষের প্রয়োজনীয় কাজগুলো না করে কেবলমাত্র তার নির্বাচনী সাফল্যটা নিশ্চিত করবার জন্য এত স্বার্থপর, যে নিজে আমি জিতবো, আমার দল জিতবে, কিন্তু পশ্চিমবাংলা যদি তাতে জাহান্নামে যায়, জাহান্নামে যাবে, এই ভাবনার থেকেই তো এই দান খয়রাতি বা এই ধরনের ক্লাবগুলো টাকা দেয়।
অগ্রাধিকারটা কেন ক্লাবের ক্ষেত্রে আর থাকে, তার কারণ হলো আমার স্বার্থ ওখানে যুক্ত আছে। মানে আমার স্বার্থ রক্ষা হলেই হলো, আমি জয়ী হলাম তাতে বাংলা যদি জাহান্নামে যাবে, জয়ধ্বনি করতে হবে, বাংলা জয় বাংলা বলতে হবে। এবং মানে হাজার হাজার মানুষ যে চাকরির অভাবে অন্য রাজ্যে পাড়ি দিচ্ছে সেটা তার কাছে গুরুত্বপূর্ণ হচ্ছে না, কেবলমাত্র একটা লক্ষ্য হলো যে কোনো মূল্যে জিততে হবে। ফলে জয়ী হতে গেলে ট্যাক্স পেয়ারের টাকা যেটা স্বাস্থ্যে ব্যবহার করা যেত, শিক্ষায় ব্যবহার করা যেত, কর্মসংস্থানে ব্যবহার করা যেত, গরিব মানুষের উপকারে ব্যবহার করা যেত, সেটা না করে আমার ক্লাবগুলোকে নিজের হাতে রাখতে হবে ভোটের রাজনীতি পরিচালনা করার জন্য। এই তো গল্প, এর বাইরে কোনো গল্প নেই। ফলে এটা দুর্ভাগ্য আমাদের। এখন এই আমাদের সবচেয়ে বড় কথা, আমাদের বিরোধীরা যারা বিরোধী আছে, বিজেপি দল বিশেষ করে, তারা এটা ধর্মের জায়গা থেকে দেখে, ইমাম ভাতা, মুয়াজ্জিম ভাতা বা অন্য এগুলোকে ধর্মের জায়গা থেকে দেখে। এগুলো ধর্মের জায়গা থেকে না দেখে এগুলোকে পরিষ্কার জনবিরোধী জায়গা থেকে দেখা উচিত, এবং জনবিরোধী জায়গা থেকে দেখে অগ্রাধিকারের প্রশ্নটাকে সামনে রেখে একদম পরিষ্কার এটা গণ আন্দোলনে নিয়ে যাওয়া উচিত যে মিড ডে মিলের টাকা বাড়াতে হবে, ক্লাবের টাকা পরে হবে, মিড ডে মিলের টাকা বাড়াতে হবে, এই স্লোগান দিয়েই মানে জনজীবন অচল করা উচিত এবং মানে রাস্তায় নামা উচিত, বন্ধ করা উচিত। কিন্তু আমাদের বিরোধী দলের লোকরা এতটাই ভয় সন্ত্রস্ত, ভীত এবং এতটাই তারা দুর্বল চরিত্রের যে তারা গণ আন্দোলন বিশ্বাস করেন না। ফলে পশ্চিমবাংলার মানুষের দুর্ভাগ্য, একদিকে শাসক মানে অত্যন্ত নিষ্ঠুরভাবে, অত্যন্ত সংকীর্ণভাবে এবং অত্যন্ত স্বার্থপরভাবে মানুষের ট্যাক্স পেয়ার টাকা ব্যয় করছেন তাদের স্বার্থে, আর অন্যদিকে বিরোধী দলের দুর্বলতা, ভীরুতা, কাপুরুষতার ফলে এবং দিশাহীনতার ফলে পশ্চিমবাংলার মানুষের দুর্ভাবনা আগামী বহু বছর চলবে, বছরকে বছর চলবে। এটাই আমাদের ভবিতব্য।